আমরা আজকে এসেছি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে, সেখানকার কার্যক্রম এবং আম নিয়ে তাদের যে গবেষণা এবং ফলাফল আপনাদের সামনে তুলে ধরবার জন্য। দর্শক মণ্ডলী, চলুন আমরা দেখে নেই আম বাগানের চিত্র, শুনে নেই বিজ্ঞানীদের কথা। আম উৎপাদনের ক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলোকে বিজ্ঞানীরা নির্ধারণ করেছেন সেটা হচ্ছে যে কখন আম গাছের কী ধরনের পরিচর্যা করতে হবে, কখন কী পরিমাণ সেচ দিতে হবে, কখন কী পরিমাণ সার দিতে হবে, বা কখন রোগের জন্য বা পোকার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে, সেটি অনেকাংশেই কৃষকদের কাছে অনুপস্থিত। তাছাড়া বিচ্ছিন্নভাবে অনেকগুলো জ্ঞান রয়েছে, সেগুলো সমন্বিতভাবে কৃষক ভাইদের কাছে পৌঁছানো যায়নি। সেই বিষয়কে বিবেচনায় রেখে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং তার বিভিন্ন বিভাগগুলো একত্রিত হয়ে একটি গবেষণা পরিচালনা করেছেন এবং সেই গবেষণার ফলাফলকে মাঠ পর্যায়ে ছড়িয়ে দেওয়ার জন্য 14টি জেলায় 20টি উপজেলায় বিভিন্ন রকমের ট্রায়াল পরিচালনা করেছেন। তার মধ্য দিয়ে আজকে নির্ধারিত হয়েছে যে কিভাবে বাংলাদেশে কৃষক ভাইয়েরা আম উৎপাদনের ক্ষেত্রে সফলতা নিশ্চিত করতে পারেন। এই গবেষণা মাঠে আমরা সেই কার্যক্রমগুলোকে দেখেছি, প্রত্যক্ষ করেছি। বিজ্ঞানীরা বলছেন যে যদি কৃষক ভাইরা এই ধরনের গবেষণার ফলাফলগুলোকে সঠিকভাবে কাজে লাগাতে পারেন তাহলে বাংলাদেশ আম উৎপাদনের ক্ষেত্রে আরও অনেক এগিয়ে যাবে। বর্তমান সময়ে আমাদের দেশে দেশি বিদেশি নানা ধরনের আমের চাষ হচ্ছে। অনেক কৃষক প্রতিদিন নতুন নতুন আম বাগান করছেন এবং বাণিজ্যিক ফসল হিসাবে আমকে কিন্তু তারা গ্রহণও করেছেন। সেই ক্ষেত্রে আমকে যদি লাভজনক ফসলে রূপান্তরিত করতে হয় তাহলে আধুনিক প্রযুক্তির প্রয়োগ খুবই জরুরি। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট যে সমস্ত প্রযুক্তিগুলো উদ্ভাবন করেছেন বা যে সমস্ত কার্যক্রমগুলো উদ্ভাবন করেছেন কৃষকদের জন্য, আসুন সেগুলোর সাথে কিছুটা পরিচিত হওয়া যাক। দর্শক মণ্ডলী, আমাদের সাথে আছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কীটতত্ত্ব বিভাগের প্রধান ডক্টর সৈয়দ নুরুল আলম। আমরা তার কাছ থেকে একটু জানার চেষ্টা করি আমের ফুল ফল ঝরে যাওয়া বা তাতে পোকার আক্রমণের ক্ষেত্রে যে প্রযুক্তিগুলো উদ্ভাবিত হয়েছে সেই বিষয়ে তার অভিমত কী বা তারা কীভাবে এই জিনিসটিকে দেখছেন। নুরুল আলম সাহেব, আপনি কি যদি বলেন, যে কারণ আমরা জানি যে এত জনপ্রিয় একটি ফল কিন্তু এটার চাষ ব্যবস্থাপনা বলেন বা এটার পরিচর্যার ব্যাপারে বলেন যে আমাদের কৃষক ভাইরা কতটা জানে সে বিষয়ে আমরা অনেকেই সন্দিহান, কারণ আমরা প্রতিদিন শুনি যে কৃষকদের নানা রকমের সমস্যাগুলো আছে। আপনারা যে বিষয়টি নিয়ে কাজ করছেন সেই কাজটির উদ্দেশ্য কী ছিল এবং সেখান থেকে কী ফলাফল আপনারা পেয়েছেন? আচ্ছা, অনেক ধন্যবাদ। আপনারা জানেন যে আম সবচেয়ে অন্যতম একটা জনপ্রিয় ফল বাংলাদেশে এবং এটার জন্য প্রচুর উন্নত জাতও এখন আছে। আমাদের যেরকম কমার্শিয়াল জাত যেগুলো ছিল সেগুলো তো আছেই, বাড়ি উদ্ভাবিত আমরা অনেকগুলো জাত, প্রায় 11টা জাত এখন পর্যন্ত আমরা মুক্তায়িত করতে সক্ষম হয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে এই প্রতিটা জাতের জন্য একটা নির্দিষ্ট পরিচর্যার দরকার। বিশেষ করে আপনারা জানেন যে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে যখন চমৎকার মুকুল আসে তখন আমরা কৃষকরা খুবই আনন্দে উদ্বলিত হয়ে যায় যে এই বছর বোধহয় তার সেই গাছটা থেকে প্রচুর পরিমাণে আম পাবে। কিন্তু প্রাথমিক পর্যায়ে দেখা যায় যে ঠিকমতো যদি বালাই ব্যবস্থাপনা তারা না করে তাহলে সেখান থেকে তাদের সেই কাঙ্ক্ষিত ফলটা হয় না। অনেক সময় শতকরা 100% পর্যন্ত তারা তাদের সেই আম গাছ থেকে তারা ফল হারিয়ে ফেলতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যে বেশ কিছু অন্য ধরনের পোকামাকড়, যেমন আপনার মাছি পোকা আছে, আমরা আমের ফল ছিদ্রকারী পোকা আছে, এগুলার কারণেও কিন্তু এখন ব্যাপকভাবে আমের ক্ষতি হচ্ছে। সর্বোপরি এই যে চমৎকার মুকুল আসলো, এই মুকুলটাকে মানে প্রতি বছর আনানোর জন্য আমাদের গাছের প্রয়োজন হচ্ছে সার ব্যবস্থাপনা। আমরা গাছ থেকে যদি প্রতি বছর নিতেই থাকি তাহলে সেই গাছ কিন্তু খুব বেশি দিন আমাদেরকে ফসল দিবে না, ফল দেবে না। তার জন্য আমাদের প্রতি বছরই আমাদের গাছে সার প্রয়োগ করতে হবে, খাবার দিতে হবে এবং সেই খাবারটাকে গাছের শিকড় বা সেই পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন মতো আমাদের সেচ প্রয়োগ করতে হবে। সেই কারণে আমরা বলি যে সমন্বিত এবং টেকসই যদি ব্যবস্থাপনা আমের জন্য করতে হয় তাহলে 4টা জিনিসের উপরে আমাদেরকে অবশ্যই নজর রাখতে হবে। প্রথম হচ্ছে সার ব্যবস্থাপনা, দ্বিতীয় হচ্ছে সেচ ব্যবস্থাপনা, তৃতীয় হচ্ছে বালাই ব্যবস্থাপনা অর্থাৎ রোগবালাই পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা করা, এবং চতুর্থ হচ্ছে যে অনেক সময় প্রচুর পরিমাণে আমের মুকুল ঝরে যেতে দেখা যায়, বিশেষ করে আমের ফল ঝরে যেতে দেখা যায়। তো আমরা যদি দেখেছি এখানে 2% ইউরিয়া যদি আমরা এই এপ্রিল মাসের শেষে বা মে মাসের শেষের দিকে আমরা যদি প্রয়োগ করি তাহলে চমৎকারভাবে আমাদের পানিতে মিশিয়ে আমরা যদি গাছে স্প্রে করতে পারি। এই 4টা কাজ যদি আমরা করতে পারি সঠিকভাবে তাহলে আমরা কৃষক ভাইদের নিশ্চয়তা দিতে পারি যে তার গাছে যে চমৎকার মুকুল আসে সেখান থেকে তাদের
মানে যে প্রথিত আশা সেটা তাদের পূর্ণ হবে, তাদের মুখে অবশ্যই হাসি থাকবে। খুবই চমৎকার কথা। দর্শক মণ্ডলী, এখানে যে বিষয়টি খুব চমৎকারভাবে উঠে এসেছে যে সার ব্যবস্থাপনা, সেচ ব্যবস্থাপনা এবং বালাই ব্যবস্থাপনা, এবং তার পরবর্তীতে যখন ফলন আসবে তখনকার একটা ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনাগুলো যদি সমন্বিতভাবে করা যায় তাহলে আমরা আম গাছ থেকে ভালো ফলন পাবো। চলুন আমরা একটু শুনে আসি এবং দেখে আসি সার ব্যবস্থাপনা এবং সেচ ব্যবস্থাপনার বিষয়গুলো। আমরা জানি যে আম গাছ থেকে যদি প্রতি বছর ফলন নিশ্চিত করতে হয় তাহলে প্রতি বছরই তাকে নির্দিষ্ট পরিমাণ খাবার দিতে হবে, কারণ আমি যেখান থেকে ফল নেব সেখানে যদি আমরা কোনো কিছু না দিই তাহলে ভালো ফল পাওয়া যাবে না। সেই জন্য আমাদের পরিমিত মাত্রায় সার বা অন্যান্য জৈব উপাদানকে যুক্ত করতে হবে। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের হর্টিকালচার রিসার্চ সেন্টারের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, যিনি ফলের দায়িত্বে আছেন, ডক্টর মদন গোপাল সাহা। আমরা তার কাছ থেকে একটু জেনে নিই। ডক্টর সাহা, আপনি আমাদেরকে একটু বলুন যে আসলে আম গাছে তো নিয়মিতভাবে আমরা জানি যে প্রতি বছর নির্দিষ্ট মাত্রায় সার প্রয়োগ করতে হয় বা জৈব উপাদান যুক্ত করতে হয়। আপনি কি বলবেন যে কী মাত্রায় কী ধরনের সার এখানে যুক্ত করতে হয়? আসলে ফল সংগ্রহের পরপরই গাছের যাতে বৃদ্ধি ভালো হয় এবং পরবর্তী বছরে যাতে আবার ভালো ফল দেয়, সের জন্যে গাছকে অবশ্যই পুষ্টি উপাদান দিতে হবে। আর এই পুষ্টি উপাদানটা আমরা সারের মাধ্যমে দিয়ে থাকি, এবং এই সার আসলে গাছের বয়সের উপরে ভিত্তি করে দিতে হয়। কারণ আমরা জানি যে একটি আম গাছ অনেক দিন বাঁচে, 50 থেকে 100 বছর পর্যন্ত বাঁচতে পারে। আমরা বিজ্ঞানীরা বয়স ভেদে সারের কি পরিমাণ সার একটি গাছের জন্য প্রয়োজন সেই ফার্টিলাইজার সারের মাত্রা আমরা নির্ধারণ করেছি, এবং সেই মাত্রা অনুযায়ী আমরা সারের ডোজটা নির্ধারণ করে এখানে আমরা 5 থেকে 7 বছর বয়সের গাছের জন্য গোবর সার দিতে বলি 35 কেজি। যদি কোনো কারণে গোবর সার পাওয়া না যায় সেই ক্ষেত্রে আমরা ভার্মি কম্পোস্ট, ট্রাইকো কম্পোস্ট এই জাতীয় কম্পোস্ট আমরা বিকল্প হিসেবে ব্যবহার করতে পারি। এটা হচ্ছে জৈব সারের। এই জৈব সারের ক্ষেত্রে। রাসায়নিক সারের ক্ষেত্রে ইউরিয়া আমরা 875 গ্রাম দিতে বলি প্রতি গাছে, এবং টিএসপি আমরা দিতে বলি 437 গ্রাম, এমওপি আমরা দিতে বলি 300 গ্রাম, জিপসাম আমরা 300 গ্রাম দিতে বলি, জিঙ্ক সালফেট 38 গ্রাম এবং বোরিক অ্যাসিড 35 গ্রাম। আচ্ছা, তার মানে এই যে সারগুলো প্রদানের ক্ষেত্রে কি কোনো পদ্ধতি আছে যে কিভাবে সারটা প্রয়োগ করতে হবে? হ্যাঁ, অবশ্যই। কারণ একটি গাছের যে মূল কাণ্ডটি আছে সেই কাণ্ডটি থেকে গাছের যে ক্যানোপি যেটা আছে, যে এতটুকু ছড়ায়, সেই অনুযায়ী এটার দূরত্বটা নির্ধারণ করতে হয়। কারণ গাছের গোড়ায় কিন্তু কোনো খাদ্য নেওয়ার শিকড় থাকে না। এটা 1 থেকে 1.5 মিটার পর্যন্ত হতে পারে গাছের বয়স অনুযায়ী। 1 থেকে 1.5 মিটার পরে দুপুরবেলা যে রৌদ্রের যে গাছের ছায়াটি যে নিচে পড়ে ওইটুকু পর্যন্ত আমরা দেখেছি যে সবচেয়ে বেশি খাদ্য নেওয়ার শিকড় থাকে, এবং ওই এলাকায় যদি সারটি প্রয়োগ করা যায় তাহলে গাছ সহজেই সেটি গ্রহণ করতে পারে। আর আমি যে সারের মাত্রার কথা বলেছি, এর যে গোবর সার, ইউরিয়া, টিএসপি, এমওপি, জিপসাম, জিঙ্ক সালফেট, বোরিক অ্যাসিড, শুধুমাত্র ইউরিয়া এবং এমওপি এই দুইটি সারকেই আমরা 3 ভাগে ভাগ করে দিতে পারি। প্রথম আমরা যখন সারটি দেব ফল সংগ্রহের পর, তখন 50% ইউরিয়া এবং 50% এমওপি আমরা দিতে বলি। এরপরে আমরা দ্বিতীয় অংশটি দিতে বলি ফল যখন মটর দানার মতো হবে তখন, আর তার থেকে 1 মাস পরে আবার 25%। এইভাবে যদি আমরা ইউরিয়া এবং এমওপি সার প্রয়োগ করি তাহলে আমরা দেখেছি যে ফলের সাইজ ভালো হয় এবং ফলনও বেশি হয়। তো এভাবে বলি যে তাহলে প্রথম ভাগে যখন আমরা দেব তখন এমওপি এবং ইউরিয়ার অর্ধেক ডোজ আমরা দেব। তারপরে আপনি যখন বলছেন যখন মটর দানার মতো হবে তখন আমরা ওই অর্ধেকটা দেব, এবং সবশেষে আবার বাকি 1 মাস পরে বাকি অর্ধেকটা দেব। আর অন্যান্য সারগুলো আপনি কখন প্রয়োগ করতে পারবেন? অন্যান্য সার আমরা যখন ফল সংগ্রহ করব তারপরে বাকি সব সার একবারে আমরা প্রয়োগ করব, কারণ এইগুলো খুব ধীরে ধীরে রিলিজ হয়, গাছ আস্তে আস্তে নিতে পারে, কাজে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এটা মাসের হিসাবে কোন মাসটা উপযুক্ত? এইটা আপনার অগাস্টের শেষ থেকে সেপ্টেম্বর মাসে। হ্যাঁ, আমের গাছে
সেচ প্রয়োগ একটি উন্নত ব্যবস্থাপনার বিষয়, কারণ যথাসময়ে যথার্থ পরিমাণ সেচ না দিলে ফলন ভালো হয় না, এবং আমরা যে কথাটি বলছি যে ফুল বা ফল যে ঝরে যাওয়া, সেই বিষয়টি কিন্তু হয়ে যায়। বাবুচন্দ্র সরকার, আপনি আমাদেরকে একটু বলুন যে সেচ প্রদানের পদ্ধতিটি কী, বা কখন, কেন, কি পরিমাণ সেচ দিতে হবে? ধন্যবাদ আপনাকে। একটি বিষয় হলো যে আম গাছে ফুল আসার 3 থেকে 4 মাস আগে থেকে কিন্তু আমাদের এই সেচ প্রয়োগটা বন্ধ করতে হবে। আমাদের একটি প্রচলিত ধারণা আছে, এবং অনেক কৃষক ভাই আমাদের কাছে আসেন, তারা দেখা যায় যে অসময়ে সেচ দেওয়ার কারণে তাদের গাছে ফুল না এসে পাতা এসে যায়। আচ্ছা। সেটি খুবই ক্রিটিক্যাল সময় হলো ডিসেম্বর মাসে, অর্থাৎ সেপ্টেম্বর মাসের পর থেকে গাছের গোড়াতে কোনো প্রকার সেচ দেওয়া যাবে না, যে পর্যন্ত না গাছে ফুল আসে। যে আমরা যে সেচ প্রয়োগ করব, তাহলে কৃষক কতটুকু সেচ দিবে? উনি একটি গাছের নিচে যখন সেচ প্রয়োগ করবেন, পানি দিবেন, সেই যখন শুষ্ক মৌসুমে পানি দেওয়ার সাথে সাথে কিন্তু পানি নিচে চলে যায়। তো উনি একটু 6 ইঞ্চি জায়গা থেকে মাটি হাতে নেবেন, হাতে নিয়ে উনি জাস্ট এরকম করে চাপ দিবেন। যদি দেখেন যে মাটিটা আস্তে আস্তে মানে ভেঙে যাচ্ছে না, অর্থাৎ একটু লেগে আছে, একটু ক্র্যাকিং হচ্ছে, মানে ফাটা তৈরি হচ্ছে, ওইটাই বলা হবে যে এটা ফিল ক্যাপাসিটি বলা হয়, অর্থাৎ গাছের জন্য একটা আইডিয়াল সিচুয়েশন, একটি উপযুক্ত পরিবেশ, তখনই উনি এই সেচ দেওয়াটা বন্ধ করবেন। নিশ্চয় কথা বলবেন, যেখানে যে দুটো রিং করা হয়েছে জি। মানে সেচ দেওয়ার ক্ষেত্রে, জি। আপনি এটার কারণটা কি, বা এটার পদ্ধতিটা কি? এটার কারণটা হলো যে আমরা সরাসরি গাছের গোড়ায় কিন্তু পানিটা, আমরা কিন্তু বলেছি যে নিউট্রিয়েন্টগুলো অ্যাভেলেবল থাকে, যে পুষ্টিগুলো গ্রহণযোগ্য অর্থাৎ গাছ নিতে পারে, সেই অবস্থায় থাকে গাছের সাধারণত 2 হাত দূর থেকে। যে খাবার খায় সেই শিকড়গুলো, গাছের কিন্তু 2 ধরনের শিকড় থাকে। একটা হলো গাছ অ্যাঙ্কার করে, গাছ দাঁড়িয়ে থেকে শক্ত করে দাঁড় করিয়ে রাখে, সেটা কিন্তু আসলে শুধু নিচের থেকে সে খাদ্য উপাদান বা পানি সংগ্রহ করে, সেটা তার বিভিন্ন শারীরবৃত্তীয় কারণের জন্য। কিন্তু গাছ যে খাবার খায় সেটা সাধারণত 6 ইঞ্চির মধ্যে থাকে শিকড়গুলো, অর্থাৎ 15 সেন্টিমিটারের মধ্যে। সেই জন্য আমরা বলি গাছের গোড়া থেকে একটু যে 1 হাত দূরে আমরা কিন্তু একটা রিং করেছি, এবং তার যেটুকু ক্যানোপি আছে, তার যে ছায়া আছে, সেটার মধ্যে আমরা একটা রিং করেছি। ওই জায়গাটার মধ্যে যেন পানিটা আমরা রাখতে পারি, পানি যেন অপচয় না হয় সেটা। এবং এই সেচ দেওয়ার ফলে একটা আপনাকে বলতে পারি কৃষক ভাইদের যে উপকারটা হবে, যে আমরা দেখি অনেক সময়, বিশেষ করে আমাদের অনেকগুলো কমার্শিয়াল যে বাণিজ্যিক জাত আছে, যেমন বিশেষ করে বাড়ি আম 3, এটা কিন্তু খুবই জনপ্রিয়। দেখা যায় অনেক সময় শেষের দিকে ফলগুলো অনেকাংশে একটা পার্সেন্টেজ ফেটে যায়। তো যদি আপনি প্রথম থেকেই 15 দিন পর পর কন্টিনিউয়াস যদি আপনি এটা করেন, ধারাবাহিকভাবে করেন সেচের প্রয়োগটা, তাহলে কিন্তু এই ফাটার পার্সেন্টেজ আমি গবেষণা করে দেখেছি যে অনেকাংশে কমানো সম্ভব হয়। সেই গবেষণার এই ফলাফলটি আরও ভালোভাবে প্রত্যক্ষ করব। দর্শক মণ্ডলী, 3টি প্রধান তথ্য। প্রথমত হচ্ছে সেচ সেপ্টেম্বর শেষ পর্যন্ত দেওয়া যাবে, কিন্তু ডিসেম্বর পর্যন্ত সেচ না দেওয়াই ভালো, বা দেওয়া প্রয়োজন নেই, কারণ তাতে গাছের ডালপালা বেশি হবে, ফলের দিকে খুব একটা বেশি প্রতিক্রিয়া সৃষ্টি করবে না। তবে সার প্রয়োগ যখন করবেন তখন কিন্তু অবশ্যই সেচ দিতে হবে। আর যখন নাকি ফল পরিণত হবে, তখন কিন্তু বলা হচ্ছে যে মার্চ মাসে এবং এপ্রিল মাসে একটু নিয়মিত সেচ দিলে ফলনটা ভালো হয়, এবং সেই ক্ষেত্রে যদি বৃষ্টিপাত না হয় তাহলে সেচ দিবেন, বৃষ্টিপাত হলে তো সেচ দেওয়ার কোনো দরকারই নাই, এবং সেক্ষেত্রে ফলের আকার ভালো হয় এবং ফলগুলো কিন্তু আপনারা বাজার মূল্যও ভালো পাবেন। আমরা ডক্টর সৈয়দ নুরুল আলমের সাথে কথা বলছিলাম যে বালাই ব্যবস্থাপনার বিষয়টি। আম গাছের ক্ষেত্রে বালাইগুলো কি হতে পারে, বিপদগুলো কি হতে পারে, এবং কখন কৃষককে কি ধরনের পদ্ধতি গ্রহণ করতে হবে, আপনি যদি সংক্ষেপে বলেন। অনেক ধন্যবাদ। আমি মনে করি যে বালাই ব্যবস্থাপনাটা অবশ্যই সঠিকভাবে, সঠিক সময়ে এবং সঠিক নিয়মে করতে হবে, বিশেষ করে আমাদের আমের রোগবালাই এবং পোকামাকড় দমনের জন্য। প্রথম কথা হচ্ছে যে আমরা যখন আমে মুকুল আসা শুরু হয়, সেই মুকুল আসা শুরু হওয়ার সময় আপনার একটা পোকার আক্রমণ আমরা সবচেয়ে বেশি দেখি। সেই পোকাটা কিন্তু এখনও আছে। আপনি যদি আমের গাছের গোড়ার দিকে যান, তাহলে অনেক সময় আপনার গায়ের মধ্যে একটা পোকা উড়ে এসে পড়বে, সেটাকে আমরা বলি আমের হপার পোকা বা ফুটকি পোকা। কিন্তু যখন আম গাছে এই অবস্থায় থাকে, মুকুল থাকে না, সেই সময় কিন্তু আমের হপার পোকাটা সেভাবে আমাদের ক্ষতি করে না। তারা আমের পাতা থেকে রস চুষে খায় এবং দীর্ঘদিন পর্যন্ত বাঁচে। কিন্তু যখন মুকুল আসা শুরু হয়, ঠিক সেই সময়টাই তারা সেই মুকুলের গোড়ায় তারা ডিম পেড়ে সেই পূর্ণাঙ্গ হপারগুলো মারা যায়। এর কিছুদিন পরে সেই মুকুলগুলা থেকে হাজার হাজার নিম্ফ আপনার বের হয়ে আসে, তারা রস চুষে খায়, খেয়ে ওই মুকুলগুলোকে দুর্বল করে ফেলে। সাথে সাথে এই হপার সমূহের যে এক্সক্রিয়েটা অথবা তাদের যে পায়খানা বলি আমরা, সেটা এক ধরনের মধু। সেগুলো যখন এই বিভিন্ন ডালপালা অথবা যে সমস্ত মুকুল আসে তার মধ্যে পড়ে, একটা চিটচিটে ভাব আপনারা দেখবেন, এবং তার উপরে একটা ক্যাপনোডিয়াম নামক এক ধরনের ছত্রাক জন্মায়। সেটা আলটিমেটলি দেখবেন মুকুলটা পুরোটা কালো হয়ে যায়। এটাকে আমরা শুটিমূল বলি। অর্থাৎ প্রধান কারণ হচ্ছে আমাদের সেই হপার, এবং দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের ক্যাপনোডিয়াম বা সেই শুটিমূল। এর কারণে আপনি শতকরা 100% এই আমে আপনার ফসল নষ্ট হয়ে যেতে পারে।
আপনার যদি চমৎকার মুকুল হয়, আপনি 1 মাস পরে দেখবেন আপনার সমস্ত মুকুল কালো হয়ে গেছে, একটা মুকুলেও একটা আম যদি হপার পোকার আক্রমণ থাকে, যদি হপার পোকা, সেক্ষেত্রে কি করণীয়? তো সেক্ষেত্রে হপার পোকার আক্রমণের জন্য খুব সহজ আমি পদ্ধতি বলি, এত বেশি বা এত চিন্তা করার কোনো কারণ নেই। আমাদেরকে কেবলমাত্র 2টা স্প্রে করতে হবে বা 2টা কীটনাশক সিঞ্চন করতে হবে, এবং সেই সময়টা আমাদের খুবই এখানে মূল্যবান। প্রথম যখন আপনার আম গাছে আপনার মুকুল বাড়ানো শুরু হলো, মুকুলটা ফুটে নাই, ঠিক সেই সময়টাতে আপনাকে প্রথম কীটনাশক সিঞ্চন করতে হবে। কোন কীটনাশক দেব, এর জন্য প্রচুর কীটনাশক আমাদের রেজিস্ট্রেশন করা আছে, অনুমোদিত আছে। যেমন এর মধ্যে আমি বেশ কয়েকটার নাম বলি, ইমিডাক্লোরোপিড একদম ইদানিংকার একটা কীটনাশক, অথবা ল্যামডাসাইহ্যালোথ্রিন, এবং প্রথমে আমরা যে সাইপারমেথ্রিন 1985 সালে যেটাকে আমরা অনুমোদন দিয়েছিলাম, এখনও আমরা দেখছি সেটাও এখন পর্যন্ত এই আমের হপার দমনে কাজ করে। সুতরাং যেগুলো অনুমোদিত কীটনাশক, আমি কৃষকদের আবারও বলছি, অনুমোদিত কীটনাশককেই আমরা ওই সময় স্প্রে করব, এবং অনুমোদিত মাত্রায়, এবং সেটা ফুল ফোটার আগেই, ফুল ফোটার আগে, এবং মুকুল আসার আমরা যেটা বলি 1 সপ্তাহের মধ্যে, মানে মুকুল আসার 1 সপ্তাহের মধ্যেই আমরা সেটাকে স্প্রে করব, এবং তার ঠিক 1 মাস পর দেখা যাবে ওই মুকুল থেকে আপনার গুটি বাঁধা শুরু হয়েছে, মসুর দানার মতো হয়েছে আমের ফলগুলা, সেই সময় আমরা দ্বিতীয়বার স্প্রে করব। সেটা আমরা ওই একই কীটনাশক দিয়ে করতে পারি, অথবা আমরা কীটনাশকটা পরিবর্তন করে দিতে পারি। এক্ষেত্রে আমরা আরেকটা জিনিস বলি যে এই কীটনাশক প্রয়োগের সাথে, যেহেতু এখানে অ্যানথ্রাকনোজ বলে একটা রোগ হয়, এবং যে কারণে সেটা আমের ফুল এবং ফল ঝরে যেতে পারে, সেই কারণে ওই কীটনাশকের সাথে আমরা এক ধরনের ছত্রাকনাশক একসাথে মিশিয়ে স্প্রে করতে বলি। সেইটাও বলি আমরা ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক হলে ভালো হয়, অথবা আমরা বলতে পারি অন্য অনুমোদিত অন্য ছত্রাকনাশকও আমরা এক্ষেত্রে ব্যবহার করতে পারি। দ্বিতীয়বারের সময় আপনি ছত্রাকনাশক এবং কীটনাশক প্রথমবার, দ্বিতীয়বার, দুইবারই করতে পারেন। আমরা মানে একসাথে করব। আচ্ছা, কীটনাশক যেভাবে করব তার সাথে ছত্রাকনাশক মিশিয়ে আমরা স্প্রে করব, দ্বিতীয়বারও আমরা কীটনাশকের সাথে ছত্রাকনাশক মিশিয়ে স্প্রে করব। তাতে আমাদের একদিক থেকে যেমন হপার পোকার আক্রমণ কমে যাবে, ছত্রাকনাশক হিসাবে ওই যে আমরা অ্যানথ্রাকনোজ যেটা বলছি সেটাও আর থাকবে না। তার পরবর্তীতে করণীয়টা কি? এটা যদি আমরা করতে পারি, আমরা কৃষক ভাইকে অ্যাসিওর করতেছি তার যে মুকুল এসেছিল সেখান থেকে অবশ্যই দানা আসবে, সেখান থেকে আম হবেই। আচ্ছা, দ্বিতীয়ত যখন আম বড় হতে থাকে, যখন পি সাইজ স্টেজ হয়, আমরা মটর দানার মতো হয়, তখন অনেক জায়গায় এখন দেখা যাচ্ছে ফল ছিদ্রকারী পোকা হচ্ছে, তারা ওই সময়টায় ডিম পেড়ে দেয়। ডিম পাড়ার পর ওই সময় আমরা কৃষক ভাইরা বুঝতে পারি না, কিন্তু আস্তে আস্তে ফলটা যখন বড় হয় তখন ওগুলো সব ভিতরে চলে যায়, তাদের কীড়াগুলো ভিতরে যেয়ে আমের আটিটাকে খাওয়া শুরু করে, আলটিমেটলি আমটা ফেটে যায়। ইদানিং যেটা আপনারা দেখছেন প্রচুর আম ফেটে যাচ্ছে, এটা কিন্তু এই পোকাটির কারণে। আচ্ছা, এই পোকাটি কিন্তু আমাদের স্থানীয় পোকা ছিল না, এটা আসলে আমাদের কোয়ারেন্টাইন পেস্ট বলি, এটা অস্ট্রেলিয়ান একটা পোকা, 1996-97 সালে যে কোনো কারণে হোক বাংলাদেশে ঢুকেছে এবং আস্তে আস্তে এর পরিধি বাড়াচ্ছে। তো সুতরাং এইটাকে দমনের জন্য আমরা যখন ওই পিসাইজ স্টেজ হয় বা ওই যে মটর দানা, ওই সময়টা থেকে আমাদেরকে আরও 2বার কীটনাশক প্রয়োগের দরকার আছে। আমরা ফেনেট্রিথিয়ন গ্রুপের কীটনাশক দিয়ে এই সময় খুব ভালো কাজ পেয়েছি। এইটা আমাদের পরিমিত মাত্রায় ওই পিসাইজ স্টেজ, এটা আমরা বলি মার্চ মাসের শেষ পর্যায় থেকে অথবা এপ্রিলের প্রথম থেকে, এই সময় আমাদের এই স্প্রেটা করতে হবে। তাহলে আমরা এই ফল ছিদ্রকারী পোকা বা আমরা রেড ব্যান্ডেড ক্যাটারপিলার বলি, যেটাতে আম ফেটে যাচ্ছে, সেটা থেকেও আমরা নিস্তার পেতে পারি। তবে এক্ষেত্রে আমি একটু বলে রাখি, আম ফাটে কিন্তু আরও অনেক কারণে, বিশেষ করে আরেকটা কারণে, যদি আপনার দীর্ঘ খরা থাকে সেখানে হঠাৎ করে যদি বৃষ্টির পানি হয়, তাহলে এই প্রচুর পরিমাণে আমের ভিতরে পানি ঢুকে গেলে তখন সেটা কিন্তু ফেটে যায়। আমাদের সাথে আছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর আবুল কালাম আজাদ। আমরা তার কাছ থেকে আম বিষয়ে কিছু তথ্য জানার চেষ্টা করি। ডক্টর আজাদ, আমি জানি যে আপনি নিজে ব্যক্তিগতভাবে একজন ফল বিজ্ঞানী, ফল নিয়ে নানা রকমের গবেষণা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট করে, আম নিয়েও করছে, এবং নানা রকমের গবেষণা এবং তার ফলাফলগুলো ইতিমধ্যেই চলে এসছে। আপনারা আম নিয়ে গবেষণাকে কতখানি গুরুত্বের সাথে দেখছেন, বা এখান থেকে আপনারা সামনের চিন্তা ভাবনা কি করছেন আম নিয়ে, যদি আমাদেরকে একটু বলেন। ধন্যবাদ, আপনি যথার্থই বলেছেন। আমরা সবাই জানি যে আম হলো ফলের রাজা, সেজন্য কৃষি গবেষণা ইনস্টিটিউট দীর্ঘদিন যাবৎ আমের উপর গবেষণা করে আসছে, এবং ফলশ্রুতিতে আমাদের বেশ কিছু উন্নত প্রযুক্তি আমাদের হাতে আছে, যেগুলি আমরা বিভিন্ন পর্যায়ে সম্প্রসারণের চেষ্টা করছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরও এই কাজের সাথে সম্পৃক্ত। তবে সম্প্রতি আমরা এই গবেষণাকে আরও ত্বরান্বিত করার জন্য সমন্বিত একটা প্রচেষ্টা গ্রহণ করেছি। এই প্রচেষ্টা হলো যে সার ব্যবস্থাপনা, পানি ব্যবস্থাপনা, সেই সাথে পোকামাকড় বা রোগব্যাধি দমন ব্যবস্থাপনা, অর্থাৎ সমন্বিতভাবে এর ফলাফল অত্যন্ত ভালো। যে প্রযুক্তিটা আমরা ইতিমধ্যেই ডেভেলপ করেছি বা
উন্নয়ন করেছি, সেই প্রযুক্তিটা কিন্তু সম্প্রসারণ অত্যন্ত প্রয়োজন। আমরা 14টি জেলায় এই কাজটি সম্প্রসারিত করেছি এবং প্রত্যেকটা জেলায়, গাজীপুর সহ প্রত্যেকটা জেলায় এর ফলন কিন্তু অত্যন্ত ভালো, ফল অত্যন্ত ভালো এই গবেষণার ফলাফল। তো সেই আঙ্গিকে আমরা বলতেই পারি যে এই নতুন প্রযুক্তি নিয়ে কিন্তু আমাদের কাজ করার সুযোগ আছে। তাছাড়া আপনি গবেষণার কথা বলেছেন, আমের উপর আমাদের কিন্তু আরও নতুন নতুন গবেষণা প্রয়োজন। যেমন নতুন নতুন অনেক জাত আসতেছে যেগুলির ম্যাচিউরিটি ইন্ডেক্স বা আমরা এটাকে হারভেস্টিং ইন্ডেক্স বলতে পারি, সেগুলির উপর কিন্তু করার বিষয় আছে। কিছু কিছু আম দেখা যাবে যে সম্প্রতি অনেক জায়গা থেকে যে আমগুলি আসতেছে, হাড়িভাঙ্গা সহ অন্যান্য আম, সে আমের কিন্তু ম্যাচিউরিটি ইন্ডেক্সটা যদি ঠিক করা যায় তাহলে আমরা এই আমের যে সমস্যা সেগুলি অনেকাংশেই সমাধান করতে পারব। আর রোগ ব্যাধির বিষয়ে আমাদের মনে রাখতে হবে যে বাংলাদেশ এমন একটি দেশ যেখানে অনেক ধরনের ফসল হয়, সুতরাং এখানে কিন্তু বিভিন্ন ধরনের রোগ ব্যাধির একটা সম্ভাবনা সবসময় থেকে যায়। এর উত্তরণের জন্য আমাদের ক্রমান্বয়ে গবেষণা কিন্তু করতেই হবে। আম যদি বিভিন্ন এলাকায় যায় তাহলে সেই সমস্ত এলাকার জন্য কি লোকেশন স্পেসিফিক টেকনোলজি নির্ধারণের প্রয়োজন আছে, নাকি একটা জেনারেল টেকনোলজি দিয়েই সারা দেশে আম চাষ করা যাবে? জেনারেল টেকনোলজি দিয়ে আসলে আম চাষ করা যাবে না, কারণ হইলো এক এক এলাকার সমস্যা কিন্তু এক এক রকম। আপনার পোকামাকড় সহ অন্যান্য বা রোগ ব্যাধির পাহাড়ে যেরকম হবে, আমাদের ড্রাই অঞ্চল বা চাপাই নদী সেরকম কিন্তু নাও হইতে পারে। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আপনারা তো গবেষণার মধ্য দিয়ে তো অনেক প্রযুক্তি উদ্ভাবিত হয়েছে, আমাদের কাছে জানা আছে আপনাদের প্রযুক্তি হাত বই আছে, নির্দেশিকা আছে, কিন্তু মাঠ পর্যায়ে পৌঁছানোর ক্ষেত্রে বড় চ্যালেঞ্জটা কোথায়? কারণ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হয়তো চেষ্টা করছে, কিন্তু আরও কোনো রকমের উদ্যোগ আপনি নেওয়ার প্রয়োজন আছে বলে মনে করেন কিনা? আমার মনে হয় এটা সমন্বিত একটা উদ্যোগ প্রয়োজন, যেটা কৃষি গবেষণা এবং সম্প্রসারণ যৌথভাবে নিতে পারে। হয় আমরা ত্রিপক্ষীয় একটা জিনিস করতে পারি এবং সেই সাথে প্রাইভেট সেক্টরকেও যদি এর সাথে সম্পৃক্ত করা যায় তাহলে এটা খুবই ভালো হবে এবং এটা সাকসেসফুল। হ্যাঁ, আমরা চাই যে জ্ঞানটি তৈরি হলো সেই জ্ঞানটি আসলে সকল পর্যায়ে ছড়িয়ে যায়, তাহলেই আমাদের এই গবেষণার সাফল্য আমাদের উৎপাদনের সাফল্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটি কথা আছে, একটি তরকারি যদি সুস্বাদু করতে হয় তাহলে তাতে ঝাল, লবণ বা অন্যান্য মশলার যথেষ্ট সমন্বিত সংমিশ্রণ দরকার। তা না হলে কিন্তু একটা চমৎকার ব্যঞ্জনও কিন্তু সুস্বাদু হয় না। আমরা যদি আম গাছ থেকে ভালো ফলন পেতে চাই তাহলে এই সমস্ত প্রযুক্তিগুলোর একটি সুসমন্বিত প্রয়োগ দরকার। এখানে যেমন সমন্বিত পন্থায় সার প্রয়োগ করতে হবে, সেচ দিতে হবে, একই সাথে বালাইনাশক বা কীটনাশক প্রয়োগের ক্ষেত্রেও কিন্তু ব্যবস্থা গ্রহণ করতে হবে। একটিকে বাদ দিয়ে কিন্তু আমরা আম গাছ থেকে ভালো ফলন নিশ্চিত করতে পারবো না। আমরা আশা করব কৃষক ভাইয়েরা এই প্রযুক্তিগুলো সমন্বিতভাবে গ্রহণ করবেন এবং যেটাকে প্যাকেজ আকারে নিজেদের কাজে লাগাবেন, নিজেদের গাছের ক্ষেত্রে প্রয়োগ করবেন, তাহলেই কিন্তু আমরা আগামী মৌসুমগুলোতে ভালো উৎপাদন নিশ্চিত করতে পারবো। আমের মৌসুম এখন শেষ, কিন্তু শেষ হলেই তো শেষ না, শেষ হওয়ার পরে কিন্তু নতুন মৌসুম শুরু হয়। আম গাছ আগামী সেপ্টেম্বরের মধ্যে আমাদেরকে প্রুনিং করতে হয় এবং প্রুনিং করেই কিন্তু প্রথম পর্যায়ে সারটা প্রয়োগ করতে হয়। যাদের আম গাছ আছে, আম বাগান আছে, তারা এখন থেকে পরিকল্পনা নিন যাতে আগামী মৌসুমে এই প্রযুক্তিগুলো সমন্বিতভাবে তারা কাজে লাগাতে পারেন, নিজেদের বাগানের এবং গাছের উৎপাদনশীলতা বাড়াতে পারেন। আমরা আশা করব এই প্রযুক্তির সফলতা পৌঁছে যাবে বাংলাদেশের সর্বত্র, প্রত্যেক কৃষকের উঠোনে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান।